হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদি ইসলাম। আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের একটি অ্যাজাম্পশন সম্পর্কে। অ্যাজাম্পশন অর্থাৎ ধারণা সম্পর্কে, যে ধারণাগুলো বিভিন্ন পরীক্ষা যেমন অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা এবং বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে। এবং আমরা ভিডিওর শেষে এগুলো কিভাবে মনে রাখা যায় তার শর্টকাট সিস্টেমও জানিয়ে দেব। প্রথম ধারণাটির নাম হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তির কারণেই আমরা হিসাব বিজ্ঞানে বাকি হিসাব বা নগদ হিসাব দুটোকেই করে থাকি। আসলে আমাদের প্রাচীন একটি ধারণা আছে যে নগদ টাকা পেলেই হিসাব হবে, না হলে হিসাব হবে না, অর্থাৎ নগদ টাকাই মানে ট্রানজ্যাকশন। কিন্তু বকেয়া ভিত্তি অনুযায়ী নগদ টাকা আসুক বা না আসুক, হিসাব তখনই সম্ভব হবে যখন কোনো লেনদেন সংগঠিত হবে। অর্থাৎ বাকি হোক বা নগদ হোক, লেনদেন সংগঠিত হলেই হিসাব লিপিবদ্ধ করতে হবে। এটাই এই ভিত্তি বা এই অ্যাজাম্পশনের মূল লক্ষ্য। এখন কেউ যদি বাকিতে ক্রয় বিক্রয় করে কিংবা কোনো কিছু বাকিতে হয়ে থাকে কিংবা কোনো সেবা বাকিতে দেওয়া হলে কিংবা সেবা বাকিতে নেওয়া হলে, উভয় ক্ষেত্রে লেনদেন হিসাববদ্ধ করতে হবে, নগদ টাকা আসুক বা না আসুক। পরের ধারণাটি হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন বা চলমান নীতি। এই নীতি অনুযায়ী আমরা কোনো প্রতিষ্ঠানের লেনদেন সংরক্ষণ করার সময় এই বিষয়টি মাথায় রাখবো যে প্রতিষ্ঠানটি ফরসিবল ফিউচার, অর্থাৎ একটি ইনফিনিটি টাইম সাইকেলের ভিতরে চলবে যদি না কোনো আকস্মিক ঘটনা না ঘটে। অর্থাৎ আমরা যখন লেনদেন সংরক্ষণ করব তখন অবশ্যই মাথায় রাখবো যে প্রতিষ্ঠানের এই লেনদেনগুলো একটি অনির্দিষ্টকাল অর্থাৎ একটি ইনফিনিটি টাইম সাইকেলের ভিতর চলবে এবং সেটাই অনুযায়ী আমাদেরকে হিসাবগুলো সংরক্ষণ করতে হবে। এই চলমান নীতির কারণেই, চলমান টাইম সাইকেলের কারণে আমরা অবচয়, আনাদায় পাওনা সঞ্চিত বিভিন্ন হিসাব করে থাকি, কারণ আমরা জানি যে ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠান চলতে থাকবে এবং সেই জন্য আমরা আয়ুষ্কাল এবং সঞ্চিতি হিসাব করে থাকি। ধারণাটি হচ্ছে মনিটারি ইউনিট বা আর্থিক মূল্য। এই ধারণা অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা লেনদেনকে আর্থিক মূল্য অর্থাৎ নির্দিষ্ট কোনো দেশের কারেন্সি অনুযায়ী পরিমাপযোগ্য করতে হবে। অর্থাৎ ডলার, টাকা, রুপি, যে কোনো কারেন্সি অনুযায়ী পরিমাপযোগ্য করতে হবে। এই কারেন্সি বাদে যেমন শেয়ার, বন্ড, বিটকয়েন, এগুলো দ্বারা পরিমাপযোগ্য করা সম্ভব না। কিংবা আদিমকালের সিস্টেম অর্থাৎ বিনিময়যোগ্য একটি প্রোডাক্টের বিনিময়ে অন্য প্রোডাক্ট দেওয়া, এই ধরনের কোনো কিছু করা সম্ভব নয়। প্রথমত এই ধরনের কিছু যদি হয়েও থাকে অবশ্যই সেটাকে আর্থিক মূল্যে পরিমাপযোগ্য করতে হবে। যদি ফর এক্সাম্পল আমরা ধরে নিই 1000 শেয়ারের পরিবর্তে একটি বিল্ডিং বিক্রয় করা হলো, এখানে 1000 শেয়ারকে লেনদেনে পরিমাপযোগ্য করা যাবে না, আগে 1000 শেয়ারকে আর্থিক মূল্যে পরিমাপযোগ্য করতে হবে। যদি 1000 শেয়ারের মূল্য কোটি টাকা হয়ে থাকে তাহলে সেখানে 1 কোটি টাকা এবং বিল্ডিং, এই দুইটিকে হিসাবে লিপিবদ্ধ করতে হবে। চতুর্থ ধারণাটি হচ্ছে টাইম পিরিয়ড বা সময়কাল নীতি। এই নীতি অনুযায়ী প্রত্যেকটা লেনদেনকে নির্দিষ্ট সময়কালে ভিতরে সমাপ্ত করতে হবে। অর্থাৎ হিসাব বিজ্ঞান অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার ও ক্যালেন্ডার ইয়ার এক নয়। ক্যালেন্ডার ইয়ার হচ্ছে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। যদি ধরে থাকি আমাদের দেশের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 1 জুলাই থেকে 30শে জুন পর্যন্ত। এইভাবে যে কোনো বিভিন্ন দেশে বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইয়ার থাকতে পারে, আর্থিক বছর থাকতে পারে। পুরো অ্যাজাম্পশনটিকে যদি একটি গল্পের মাধ্যমে বলা হয় তাহলে সবার মনে রাখতে সুবিধা হবে। গল্পটি হচ্ছে রফিক একটি দোকানে যেয়ে কিছু মাল ক্রয় করলো। মাল ক্রয়ের পরে রফিক টাকা শোধ না করে বলল, মামা কালকে টাকা দেব। দোকানদার বলল, মামা বাকি বিক্রি করি না। রফিক বলল, বাকি নগদ বিষয় না, কাল শোধ করে দেবো। এভাবে কাল, পরশু, 2-3 মাস যাওয়ার পরে রফিক টাকা শোধ করে না। অতঃপর একদিন দোকানদার রফিককে জিজ্ঞেস করলো, মামা টাকা দিবেন না? রফিক বলল, অবশ্যই দেবো, যতদিন বেঁচে থাকলে অবশ্যই টাকা আমি তোমার শোধ করবো। এই কথা শোনার পর দোকানদার বলল, মামা তো আপনার গল্প শোনার সময় নেই, আমার টাকা লাগবে, গল্প দিয়ে পেট ভরে না, টাকা লাগবে। তখন রফিক বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 3 মাস, 6 মাস এবং করে এইভাবে কিস্তিতে তোমার টাকা শোধ করে দেবো। এই গল্প দ্বারা বোঝানো যাচ্ছে যে 4টি অ্যাজাম্পশনই এর ভিতরে বিদ্যমান আছে।